গতকাল রাত 11:30 নাগাদ নারকেলডাঙ্গার বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা। একটা প্রাণ চলে গেছে, একজনের মৃত্যু হয়েছে। যে ছবি দেখাচ্ছি রাতের ছবি, যখন আগুন লাগে একেবারে আগুনের লেলিহান শিখা, গোটা জায়গা কালো ধোঁয়ায় ঢেকে যায়। এবং গতকাল রাতে একটি কারখানায় আগুন লাগে। দাহ্য পদার্থ থাকায় নাকি আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিদগ্ধ বৃদ্ধের দেহ উদ্ধার হয়েছে, পুড়ে ছাই হয়ে গেছে বেশ কয়েকটা ঝুপড়ি। ভয়াবহ আগুন। ভোর 4টেরও পরে সময় লেগেছে, 11:30 থেকে ভোর 4টে বেজে গেছে। তখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে দমকল বাহিনী। যে ছবি আপনাদের দেখাচ্ছি, পুড়ে ছাই হয়ে গেছে একাধিক ঝুপড়ি। আরো ডিটেলে বিষয়ে সুস্মিতা জানাতে পারবে। সুস্মিতা, যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কত পরিবার রীতিমতো ঘর ছাড়া হলো, কোথায় থাকবেন তারা, এখন কি পরিস্থিতি, এবং এই যে কারখানায় আগুন লাগলো আর তারপরে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো ভয়াবহ। দেখো, এই বস্তি এলাকায় নারকেলডাঙ্গা থানার পার্শ্ববর্তী যে বস্তি, সেই বস্তি এলাকায় একাধিক যে দাহ্য বস্তু, সেই দাহ্য বস্তু সামগ্রী থাকার জন্য যে কারখানা, সেই কারখানায় থাকার জন্য আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে, এমনটাই দমকল বাহিনীর প্রাথমিক অনুমান। তবে এখানে প্লাস্টিকজাত দ্রব্যের বেশ কয়েকটি কারখানা রয়েছে, যেখান থেকেই মূলত আগুনের উৎপত্তি, এমনটাই জানান প্রত্যক্ষদর্শী এবং দমকল কর্মী তারা প্রত্যেকেই। তবে ঝুপড়ি এলাকা থাকার জন্যে একের পর এক ঝুপড়ি যে কার্যত ছায়ে পরিণত হয়েছে, সেটাও গতকালের ছবি এবং আজকে সকালে যে ছবি, সেই ছবিতে স্পষ্ট। এবং তুমি যেমনটা বললে যে কত পরিবার, আনুমানিক 80 থেকে 90টি পরিবার এই মুহূর্তে ঘরছাড়া, ঝুপড়ি এই মুহূর্তে ছায়ে পরিণত হয়েছে। ছবিটা একবার দেখাবো। গতকাল রাতের যে ভয়াল আগুন, সেই ভয়াল আগুনে দেখতে পাচ্ছ শুধুমাত্র ছাই ছাড়া কিছুই বেঁচে নেই, এবং এখানে যে কারোর বাস থাকতে পারে সেটাই কার্যত এই মুহূর্তে ভাবনাতীত। এবং যেভাবে একেবারে যে খাল রয়েছে নারকেলডাঙ্গা, সেই খালের অপর প্রান্তে একটি প্লাস্টিকজাত দ্রব্য, সেই দ্রব্যের যে কারখানা, সেই কারখানা লাগোয়া বাড়ি, এবং কারখানাতে দুটোতেই প্রথম আগুন লাগে, তারপর সেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে কার্যত একেবারে চোখের নিমেষে। সুস্মিতা, একটু জানতে চাইবো যে দমকল বাহিনীর বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ, একটু জানতে চাইবো আগুন কখন লাগে আর দমকল কখন পৌঁছয় ঘটনাস্থলে। দেখো, এলাকাবাসীরা যেমনটা বলছেন, 11টা থেকে পৌনে 11টা থেকে 11টার মধ্যে আগুন লাগে এবং দমকল এসে পৌঁছায় প্রায় 1 ঘন্টা বাদে। এবং এলাকাবাসী যে অভিযোগ করছেন, দমকল প্রায় 1 ঘন্টা বাদে এসে পৌঁছেছে, এবং মানিকতলা থেকে এই যে এলাকা নারকেলডাঙ্গা, তার দূরত্ব কম করে 10 মিনিট। 10 মিনিটের দূরত্ব কিভাবে 1 ঘন্টায় লাগতে পারে, 1 ঘন্টায় পৌঁছাতে পারে, সেই অভিযোগ তারা তুলছেন। এবং প্রথম এলাকাবাসী একেবারেই এই যে এলাকায় আগুন লেগেছে তার থেকে হাঁটা পথে নারকেলডাঙ্গা থানা, সেই নারকেলডাঙ্গা থানায় তারা ছুটে যান এবং সেখান থেকেই পুলিশ মারফত দমকলে খবর দেওয়া হয়। এলাকাবাসী প্রথম আগুন নেভানোর কাজে হাত লাগালেও এলাকাবাসীর যে স্পষ্ট অভিযোগ, দমকল আসতে দেরি করে এবং দমকল বাহিনী প্রায় 1/2 ঘন্টা থেকে 1 ঘন্টা পরে এসে পৌঁছায়। তাতেই আগুনের লেলিহান শেখায় গোটাটাই একেবারে আগুনের গ্রাসে চলে যায়, এমনটাও বলছেন যারা এলাকাবাসী, যারা বস্তি বাসিন্দা, তারা প্রত্যেকেই। হাবিবুর মোল্লা, 62 বছর বয়স, যিনি এই এলাকারই একটি প্লাস্টিকজাত দ্রব্য সেই কারখানা, যে কারখানায় তিনি কাজ করতেন এবং যেখানে মূলত আগুন লাগে, এই পাশের এলাকা, ছবিটা একবার দেখাতে বলবো, এই পাশের এলাকা যেখানে মূলত আগুন লাগে সেখানেই তিনি কাজ করতেন এবং সেখানে একটি ঝুপড়িতে থাকতেন তিনি। এবং গতকাল রাতেও তিনি একইভাবে রাতের খাওয়া শেষ করে ঘরে ঢুকেছিলেন, ঘরে শুয়েছিলেন তালা বন্ধ করে। মূলত সেখানেই আগুনের উৎপত্তি স্থল হওয়ার কারণে সুস্মিতা, একেবারে এই গোটা জায়গা একের পর এক ঝুপড়ি পুড়ে যাওয়া এবং সবটা ছাই হয়ে গেছে, ঘর ছাড়া প্রায় 80 পরিবার। বেশ 1 घंटा लेट आया, नहीं पाइएगा, कार्टून से जलेगा। ऐसे चलते चलते 2 घंटे हो गया, 9 बजे 9:30 बजे तक जला। अब बहुत देरी बाद दमकल डाली आया, कहे इतना लेट हुआ, इतना लेट जल दिया, गरीब का मालूम है। আর এবার নজর রাখবো কুকুর প্রেমী আক্রান্ত। হ্যাঁ, পথ কুকুরদের খাবার দিতে গিয়ে আক্রান্ত হতে হলো। কোথাকার ঘটনা? সল্টলেকের ঘটনা। সল্টলেকেই আক্রান্ত পশু প্রেমী। ইসি ব্লকে এই ঘটনা ঘটেছে। ঠিক কি ঘটেছে আরো ডিটেল এ বিষয়ে অনুপ জানাতে পারবে। অনুপ, কেন আক্রান্ত হতে হলো তাকে? তিনি তো পথ কুকুরদের খাবার দিতে গেছিলেন।
বহু প্রতিনিধিদের খাবার দেখা কেন্দ্র করেই কিন্তু একেবারে গন্ডগোলের সূত্রপাত। সরকারের যে ইসি ব্লকের কেন্দ্রীয় সরকারি আবাসনেই কিন্তু আক্রান্ত বলি এমনটাই দাবি। প্রতিদিনের মতো তিনি গতকালকে রাতেও কিন্তু সরকারের ইসি ব্লক কেন্দ্রীয় আবাসন তার বাইরে যখন পথপ্রবর্তীর খাবার দিচ্ছিলেন সেই সময় এলাকার বেশ কিছু যুবক তাকে খাবার দিতে বাধা দেয় এবং সেই সময় তিনি উপেক্ষা করে যখন আবার কুকুরকে খাবার দিতে থাকেন সেই সময় কিন্তু তাকে মারধর করা হয়, স্কুটি ভাঙচুর করা হয় বলে এমনটা অভিযোগ। এরপরেই তারা একেবারে থানায় তিনি দ্বারস্থ হয়েছে এবং তিনি প্রত্যেকদিন নিয়ম মেনে কিন্তু 250 বেশি কুকুর তাকে কিভাবে খাইয়ে থাকে, কিন্তু এই কুকুরকে খাওয়ানো নিয়েই কিন্তু একেবারে গন্ডগোলের সূত্রপাত, যার জেরে তাকে মারধর করা হয়। পরবর্তী ক্ষেত্রে থানায় কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। বেশ, আপনি এই খাবার দেন বলে আমার বাচ্চা দিকে কামড়াতে আসে, বলেন তাহলে কামড়ালে আপনাকে দেখতে হবে। 20-25টা বাচ্চা ছেলে এসে মানে হাতে এরকম করে এই যে দেখুন মোবাইলটা আমার ধরে এরকম করে কাতারে ফেলে দিল, মারবার লেগে সব একদম মানে রাক্ষসের মতো দৌড়ে এসে সেক্রেটারি আরো আমাদের এখানে সোসাইটিতে যত লোক আছে সবাই কমসে কম 20-25 জন লোক আমাকে শুধু স্ট্রে ডগকে খাওয়াই বলে আমাকে আজকে এই পরিস্থিতি। আমি গেটের বাইরে দৌড়ে এসেছি, দাদার মতন মানুষকে পর্যন্ত মারছে সবাই মিলে, প্রত্যেকটা বাচ্চাকে আমার মেরেছে, সবাইকে মেরেছে। এই সোসাইটিতে মানুষরা মানুষ না, এরাই জানোয়ার। ভেতরে নাকি খাবার দিচ্ছিল বা এরকম কিছু করছিল, তখন ওই ভেতরে কোয়ার্টারের লোকজন মিলে আন্টিকে মেরেছে, আন্টির ফোন ভেঙে দিয়েছে। আমরা যেই কথা বলতে গেছি ওখানকার লোকজন সবাই মিলে আমাদের ঘিরে ধরেছে, বাঁশ এনেছে, ইট টিট পাথর এনে আমাদেরকে মারতে মারতে গেট থেকে পুরো বাইরে বের করে দিয়েছে। আমাদেরকে কি না কিভাবে মারছে, আন্টি কি যা তা ভাবে গালাগালি দিচ্ছে, আমাদেরকে সবাইকে মেরেছে, আমার পিঠে এইখানে ছিঁড়ে দিয়েছে, পুরো এর বুকে মেরেছে, আন্টির ফোন ভেঙে দিয়েছে। এরা এরকমই করে সবসময়। আর এবার নজর রাখবো আরজিকর আন্দোলনে আর্থিক অনিয়ম। হ্যাঁ, অনিকেত সহ একাধিক জুনিয়র ডাক্তারকে তলব করা হয়েছে, অভিযোগ এমনটাই। বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের, জুনিয়র ডাক্তারদের অ্যাকাউন্টে অনিয়মের অভিযোগ। আরজিকর আন্দোলনে আর্থিক অনিয়ম, অনিকেত সহ একাধিক জুনিয়র ডাক্তারকে তলব, বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের। জুনিয়র ডাক্তারদের অ্যাকাউন্টে অনিয়মের অভিযোগ, বিধাননগর সাইবার ভার্চুয়ালে হাজিরা অনিকেত মাহাতোর। অভিযোগের নথি দেখাতে পারেনি পুলিশ, দাবি অনিকেতের। শনিবার প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের প্রথম এক্সিকিউটিভ কমিটির মিটিং। কমিটি তৈরির 12 দিনের মাথায় জোড়াবাগান এলাকায় প্রথম বৈঠক। শশী পাজার নেতৃত্বে বৈঠকে মানুষ ভূঁইয়া, কাকলি ঘোষ দস্তিদার সহ অন্যান্যরা। স্বাস্থ্য থেকে রাজনীতি নিয়ে কড়া বার্তা শশী পাজার, যদি কেউ রাজনীতি করে তবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি। হাসপাতালগুলোতে এই ভয় দেখানো আর কোনো দুর্নীতি কিংবা এই বড় লোকি ছোট লোকি ইত্যাদি রাজনীতি করার কোনো জায়গা নেই, রাজনীতি হবে না ওখানে। বলি যারা এই সমস্ত কাজগুলো করছেন আমরা তাদেরকে চিহ্নিতও করব। স্বাস্থ্যের ক্ষেত্রে রাজ্য সরকারকে হেনস্থা করা হবে রাজনৈতিক কারণে, রাজনৈতিক ময়দান হতে পারে না ওটা। এর আগে আমরা দেখেছিলাম শহরে কার্যকর হচ্ছে 5 আইন, আর শহর পরিষ্কার রাখতে পুরসভার পদক্ষেপ। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে এই পদক্ষেপ শুধু ব্যক্তি নয়, এবার গাড়ির উপরেও হবে ফাইন। গাড়ি থেকে কেউ পিক ফেললেই ফাইন হবে, ফাইন করা হবে গাড়ির উপরেও। শহর পরিষ্কার রাখতে নোটিশ কলকাতা পুরসভার, শহর পরিষ্কার রাখতে আইন সংশোধন কলকাতা পুরসভার। একটা হোর্ডিং লাগাচ্ছি, বাংলায় লাগিয়েছি, এরপরে ইংলিশে লাগাবো আর হিন্দিতে লাগাবো যে আপনার শহর আপনি পরিষ্কার রাখুন, যত তেত্র থুতু ফেলিবেন না, পিক ফেলিবেন না, শহরকে নোংরা করিবেন না। আমাদের কিছু অ্যামেন্ডমেন্ট করতে হবে, যেটা হচ্ছে যে গাড়ির থেকে মানে ইন্ডিভিজুয়াল লোকের ওপরে ফাইন ছিল, কিন্তু গাড়ির থেকে মুখ বাড়িয়ে পিক ফেলে দিল, তো গাড়ির ওপরে তো আমি তো জানছি না যে গাড়ির মধ্যে কে আছে। রাস্তায় আপনি পেচ্ছাপ করছেন, আপনাকে পেছন দিয়ে পুলিশ ধরলো ঘাপ করে, কিংবা আপনি পিক ফেলছেন সেখানে ধরলো, কিন্তু গাড়ির থেকে কে পিক ফেললো সেটা তো ধরতে পারছে না। তাহলে গাড়ির উপরে যাতে ফাইন হয় সেই জন্য আমরা একটা অ্যামেন্ডমেন্ট আনছি। কাটলো স্টুডিও পাড়ার অচলাবস্থা, ফ্লোরে ফিরলেন পরিচালকরা। চেনা ছন্দে টলিপাড়া, সোমবার থেকে শুরু হবে পরিচালক সৃজিত রায়ের ফ্লোরের কাজ। টালিগঞ্জের স্টুডিও পাড়ায় ফেডারেশন বনাম পরিচালকদের সংঘাত চরমে পৌঁছয় গত মঙ্গলবার। শুক্রবার রাতে কাটে জট, শনিবার সকাল থেকে চেনা ছন্দে ফিরল টলিপাড়া। ফ্লোরে ফ্লোরে চেনা আওয়াজ, লাইট ক্যামেরা অ্যাকশন।
ফেডারেশন বনাম পরিচালক গিল্ডের মধ্যে সমস্যার জট খুলতে চলেছে। পরিচালক সৃজিত রায়ের দাবি, মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেনের সঙ্গে আলোচনার পর জট কেটেছে। 20 ফেব্রুয়ারির পর সব পক্ষকে বসিয়ে পরবর্তী আলোচনার আশ্বাস দেওয়া হয়েছে। সোমবার থেকে সৃজিতের ফ্লোরের কাজ শুরু হবে। আমরা তো বলেইছিলাম যে কেউ যদি আমাদের আশ্বস্ত করে, কেউ যদি পাশে এসে দাঁড়ায়, তাহলে আমরা ফ্লোরে ফিরবো। সেই ক্ষেত্রে বলি আমাদের দুজন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার আমাদের পাশে আছেন এবং আশ্বস্ত করেছেন কাল থেকে আমাদের পরিচালকরা ফ্লোরে যাবেন এবং আশা করি তারা তাদের সম্মানের সাথে ফিরবে। শুক্রবার পরিচালকদের কর্মবিরতির জেরে কিছু কিছু ফ্লোরে শুটিং বন্ধ ছিল। শনিবার থেকে আবার শুটিং ফ্লোরে পরিচালকদের পেয়ে খুশি ইউনিটের প্রত্যেক কলাকুশলী। এটা আমাদের প্রত্যেকের রুটি রুজি এবং আমরা চাই যাই হোক না কেন কাজটা যেন কোনো রকম ভাবে বন্ধ না হয়, এফেক্টেড না হয়। আমরা কাজ করছি আর আশা রাখছি যে সবাই এরকমই ভালোভাবে কাজটা করুক। কাজ বন্ধ না হয়, ফ্লোর যেন এফেক্ট না হয়। যা হবে ফ্লোরের বাইরে হবে, ফ্লোরের বাইরে আলোচনা ঝগড়াঝাটির মাধ্যমে তারা মিটিয়ে ফেলবেন, তার এফেক্ট যেন ফ্লোর অবধি না আসে। অভিনেতা থেকে ইউনিটের টেকনিশিয়ানরা কেউই শুটিং বন্ধের পক্ষপাতী নন, কারণ এটা একটা বৃহত্তর পরিবার এবং একটি ইউনিটের সঙ্গে বহু মানুষের রুজি রুটি জড়িয়ে। এটা একটা বিরাট ফ্যামিলি, আর এই ফ্যামিলির অন্যতম অংশীদার হচ্ছে সাধারণ মানুষ। তো তাদেরকে আমরা কোনোভাবেই বিনোদন থেকে আমরা তাদেরকে আলাদা করতে পারি না। শো মাস্ট গো অন। আবার জিনিসপত্র সব নর্মাল হয়েছে, সবাই একসাথে ফ্লোরে আসছে, একসাথে কাজ করছে, এই জিনিসটা ভেবেই খুব ভালো লাগছে। দুই মন্ত্রীর হস্তক্ষেপে স্বস্তির নিঃশ্বাস স্টুডিও পাড়ায়। সৃজিত রায়ের সেটের কাজ যেমন শুরু হবে সোমবার থেকে, অন্যদিকে শুক্রবারের মিটিং এর পর জয়দীপ মুখোপাধ্যায়ের আটকে থাকা প্রজেক্টের কাজও শুরু হওয়ার কথা আর কিছুদিনের মধ্যে। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে মানস বসাক, নিউজ 18 বাংলা। টলিপাড়ার অচলাবস্থায় মুখ খুললেন দেব, সবাইকে নিয়ে চলার বার্তা অভিনেতার। অফকোর্স আমার মনে হয় কি দ্বন্দ্বগুলো ছোট একটা ইন্ডাস্ট্রি, সেটা থাকা না থাকাটাই উচিত। সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে মানে আমি এই ব্যান্ড কালচারের সঙ্গে আমি একদমই পছন্দ করি না। বাট যাই হোক, যা হয় ভালো, মানে কি বলবো, ভালো যেন হয়, মানুষের যেন ভালো থাকে, মানুষ যেন নির্ভয় মাথা উঁচু করে যেন কাজ করতে পারে।